নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম গল্পের ঝুলি নিয়ে। আমার আজকের গল্প আরও এক মহান মানবকে নিয়ে, যে মানবের কাছে আমরা একান্তভাবে ঋণী। সেই মহামানবের, সেই বীর সন্ন্যাসীর সম্বন্ধে আজকের আমি তোমাদের গল্প বলবো। আশা করি আমার এই গল্প তোমাদের ভালো লাগবে। যে মহামানবের কথা আমি বলছি, আমার গল্প বলা শুরু করলে তোমরা ঠিক বুঝতে পারবে। 12ই জানুয়ারি সেই মহামানবের জন্মদিন। হ্যাঁ, এবারে আমি আমার প্রতিবেদন শুরু করছি। বেশ নামকরা পরিবারের ছেলে, খেলাধুলোতে জুড়ে নেই তার। আর তার দুষ্টুমির কথা, তাতেও জুড়ে নেই তার। একদিন হয়েছে কি, ছেলেটি ঢুকেছে তাদের বৈঠকখানার ঘরে। বৈঠকখানায় নানান ধরনের লোক আসে। তখনকার দিনের সমাজের নিয়ম অনুযায়ী সেই ঘরে তামাক খাবার অনেক নল। এক একটা নল এক এক জাতের লোকের জন্য নির্দিষ্ট। কেননা অন্যের এঁটো খেলে জাত যায়। ছোট ছেলেটি ভাবে, কেন জাত যাবে কেন? দেখি তো কেমন করে জাত যায়। যেমনই ভাবা তেমনই কাজ। সেই বিচ্ছু ছোট ছেলেটা এক এক করে সব কটা নলে টান দিতে শুরু করলো। ছেলেটির বাবা ঘটনাটা দেখে ফেললেন। ধমকে সুরে ছেলেকে বললেন, করছিস কি এসব? ছেলেটি হাসতে হাসতে বলল, জাত কেমন করে যায় দেখছি বাবা। যুক্তিবাদী বাবা ছোট ছেলেটির কথায় আর কোনো উত্তর দিতে পারল না। খুব জানতে ইচ্ছে করছে না এই ছোট্ট ছেলেটি কে? হ্যাঁ, ইনি হলেন নরেন্দ্রনাথ দত্ত। আমরা সবাই যাকে স্বামী বিবেকানন্দ বলে জানি বা চিনি। 1863 সালের 12ই জানুয়ারি সোমবার শিমুলিয়া অঞ্চলের 3 গৌরমোহন মুখার্জি স্ট্রিটের বিখ্যাত বাড়িতে দত্ত পরিবারে তার জন্ম হয়। বাবার নাম বিশ্বনাথ দত্ত। তিনি সুপ্রিম কোর্টের অ্যাটর্নি। মা হলেন ভুবনেশ্বরী দেবী। ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথ ছিলেন সতীধর, তাই স্কুলের পড়াশোনায় তাকে বেশি সময় দিতে হতো না। পড়াশোনার সাথে সাথে তিনি গান বাজনা, ব্যায়াম, লাঠি খেলা, কুস্তি, ঘোড়ায় চড়া, সাঁতার কাটা, বক্সিং, এমনকি ক্রিকেট খেলাতেও তিনি দক্ষ হয়ে ওঠেন। ছাত্র অবস্থায় প্রথমে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে, পরে প্রেসিডেন্সি কলেজে এবং সবশেষে স্কটিশ চার্চ কলেজে থেকে তিনি দর্শন বিষয়ে অনার্স নিয়ে বিএ পাশ করেন। এই সময়েই নরেন্দ্রনাথের জীবনের সবচেয়ে বড় ঘটনাটি ঘটে গেল। প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে এসে উপস্থিত হলেন ঠাকুর রামকৃষ্ণ। গান গাইবার জন্য ডাক পড়ল নরেন্দ্রনাথের। শ্রীরামকৃষ্ণ আর নরেন্দ্রনাথের সেই প্রথম দেখা। নরেন্দ্রনাথকে দেখে ঠাকুর রামকৃষ্ণ সেদিন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। বহুভাবে পরীক্ষা করার পর নরেন্দ্রনাথ অবশেষে রামকৃষ্ণের প্রথম শিষ্য হয়ে ওঠেন। রামকৃষ্ণের কাছাকাছি এসে তিনি আরও ভালোভাবে বুঝতে পারেন করণীয় কাজই সবথেকে বড় ধর্ম, আর জীব সেবাই হলো শিব সেবা। শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর তিনি হিন্দু ধর্ম প্রচারের উদ্দেশ্যে জাহাজে করে আমেরিকার চিকাগো
ধর্ম সম্মেলনে যান। উপযুক্ত পরিচয়পত্র না থাকায় বহু কষ্টে 1893 সালের 11ই সেপ্টেম্বর তিনি সেখানে বক্তৃতা দেওয়ার সুযোগ পান। সেখানে হে আমেরিকাবাসী ভাই বোনেরা প্রথমে এই সম্বোধন করলেন। এই সম্বোধনেই তিনি আমেরিকাবাসীর হৃদয় জয় করে নেন। সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, সব ধর্মই এক, সকল ধর্মের লক্ষ্যই সেই এক জায়গায় গিয়ে মিশে গেছে। এরপর তিনি সারা ইউরোপ জুড়ে হিন্দু ধর্মের সার কথা প্রচার করতে থাকেন। তখন তার কথা শোনার জন্য এবং তাকে দেখার জন্য পৃথিবীর মানুষ চঞ্চল হয়ে ওঠে। তিনি প্রচার করেন সাধু সন্ন্যাসীদের দেশই হলো ভারতবর্ষ। এখানকার মানুষ খুবই সাদাসিধা এবং সরল। এখানে ধর্মের কোনো অভাব নেই। বিশ্ববাসীকে তারা তাদের ভাই মনে করে, কেননা পৃথিবীর সকলেই হলো ঈশ্বরের সন্তান। তার কথা শোনার পর ভারতীয়দের সম্বন্ধে পৃথিবীর মানুষের ধারণা বদলে যায়। সেখানে তার শিষ্য শিষ্যা হয় অনেক। ভগিনী নিবেদিতা তার মধ্যে অন্যতম। দেশে ফিরে এলেও তিনি বহু সম্মান পান। বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন। এরপর বেলুড়ে তিনি একটি মঠ তৈরি করেন। সেই বেলুড় মঠই হলো তার সাধনার পীঠস্থান। এখানে থেকেই ভারতবর্ষের ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য তিনি শ্রীরামকৃষ্ণের বাণী প্রচার করতে থাকেন। তিনি অনেক বই লিখে গেছেন। তার মধ্যে কর্মযোগ, রাজযোগ ও জ্ঞানযোগ প্রধান। তাঁরই চেষ্টায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। আজ যে রামকৃষ্ণ মিশন পৃথিবীর প্রায় সব দেশেই বিদ্যমান। তিনি ভারতের স্বাধীনতার জন্য তরুণদের উদ্দেশ্য করে বলেছিলেন, ওই নীচ জাতি, মূর্খ দরিদ্র চণ্ডাল, তোমার রক্ত তোমার ভাই, ওঠো জাগো, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। এরপর 1902 সালের 4 জুলাই শুক্রবার মাত্র 39 বছর বয়সে এই মহামানবের মৃত্যু হয়। বন্ধুগণ, এই ছিল স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আজকের আমার গল্প বা প্রতিবেদন। আমার এই গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের সকল বন্ধুকে, নতুন পুরানো সকল বন্ধুকে আমার একান্ত অনুরোধ, তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো কাহিনী নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। স্বামী বিবেকানন্দের আশীর্বাদ তোমাদের ওপর বর্ষিত হোক। রামকৃষ্ণের আশীর্বাদ তোমাদের ওপর বর্ষিত হোক। ইংরাজি নববর্ষ 2024 তোমাদের সকলের ভালো কাটুক, এই শুভ কামনা জানিয়ে আমি আজকের মতো আমার প্রতিবেদন বা গল্প শেষ করছি।